ওয়াকার সাহেব সচল হয়েছে, ওনার পাঙ্খা গজাইছে ইন্ডিয়ার সচিব নিয়ম বহির্ভূতভাবে ক্যান্টনমেন্টে যাইয়া যখন দেখা করছে, তারপর থেকে গত বুধবার সে খালেদা জিয়ার সাথে গেছে দেখা করতে। আমি যে প্রথম থেকে বলে আসতেছি যে এই ওয়াকার এটা ইন্ডিয়ান মাল, যখন বলেছি সিসির মতো একটা প্রো ইন্ডিয়ান সরকার বসাইতে চায়, তখন সবাই আরে রে করে উঠছিল, এমন ভাব সবাই তখন ওয়াকার লিগ হয়ে উঠছিল, নতুন জাতির পিতা হয়ে উঠছিল ওয়াকার। এখন বুঝেছেন তো ওর টিকি কই বান্ধা আছে, যারা তখন সিক্কর মারিছিলেন আপনারা জবাব দিবেন ইন্ডিয়ান ফরেন সেক্রেটারির সাথে কিসের ইটিশ পিটিশ, তার জবাব আছে নাই। ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি যে পানি পড়া দিছে তার ভিত্তিতে এখন বাংলাদেশের রাজনীতির ইস্যুগুলো শেপ নিবে, আমি কয়ে রাখলাম, লিখে রাখেন। এরই একটা অ্যাসাইনমেন্ট হতে পারে খালেদা জিয়ার সাথে দেখা করা, ওনারা কিছু বোঝানোর চেষ্টা করা। কি কি পানি পড়া দিছে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি ওয়াকারে, আসেন সেটা একটু বুঝে দেখি। কি দিছে এটা বলা মুশকিল, এটা ওয়াকার আর পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র জানে, তবে আমরা অনুমান করতে পারি। এক নাম্বার, নতুন কোন রাজনৈতিক শক্তি যেন উত্থিত না হয়, কারণ সেই নতুন রাজনৈতিক শক্তি হবে ইন্ডিয়া বিরোধী। 2 নাম্বার, আওয়ামী লীগকে যেন রাজনীতি করতে দেওয়া হয়। 3 নাম্বার, জামাতকে যেন কোনো স্পেস না দেওয়া হয়। 4 নাম্বার, এইসব কিছুর জন্য যেন 72-এর সংবিধান সমুন্নত থাকে। 5 নাম্বার, নির্বাচন যেন দ্রুত হয়। নির্বাচন দ্রুত না হইলে বিএনপির খবর আছে ধানের শিশার কেউ চিনবে না, চিনবে নাকি টেম্পু স্ট্যান্ড। যাই হোক, এমনিতে বিএনপি আমার উপরে বিলা, আরো বিলা হোক সেটা চাই না। তাইলে যা যা ঘটতেছে রাজনৈতিক মহলে সেই সব এই লাইন বরাবর না। এবার বুঝেছেন তো কাটটিকি কই বান্দা, ইন্ডিয়া মারিচ্ছে উঠি থেকে আর লাশ পড়িচ্ছে ইটি। ওয়াকার সাহেব ক্যাঙ্কা জাতির প্রাণ করতে, এবার বুঝেছেন তো, বুঝছাও। এইবার আসেন সংবিধান নিয়ে আলাপ করি। 72-এর সংবিধানের মধ্যে কি পাইছে বিএনপি, এটা রাখাই লাগবি। একটা রিল দেখেছিলাম ফেসবুকে, দেখে গুটাইতে যে মায়ের কাছে এক মাইয়া নিয়ে আসছে, তো কইছে যে এটা আমার বউ, তো মা কইছে কি আছে এর মধ্যে, তো পোলা কয় ওর মধ্যে তো নাতি আছে। হে দেখেন। ও মা, মা, হ্যাঁ, বলছি আমি বিয়ে করেছি, এইটা তোমার বৌমা। এই মেয়ে হবে আমার বাড়ির বউ? কি আছে এই মেয়ের মধ্যে? ওর মধ্যে তোমার নাতি আছে। ইনকা ওই 72-এর সংবিধানের মধ্যে কি আছে দেখি, কোন ভালোবাসায় বিএনপি কি ঢুকাইছে এর মধ্যে, আঙ্গারে দেখা দরকার, তাই না? আসেন দেখি। বিএনপি 72-এর সংবিধান থাকুক, এটা তো চায়, তাই না? তো মির্জা আব্বাস কইছে যে ওনার নাকি কষ্ট লাগে এই সংবিধানকে যখন বাদ দেওয়া লাগে। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। তো মানে দেখি আব্বাস ভাই, উনি আবার কইছে কি, আমি পড়ে দেখলাম অনেক মন দিয়া, ভুল কইছে নাকি? কইছে যে আমি 72 সালের সংবিধানের সমর্থক নই, আমি 71 সালের সংবিধানের মুক্তিযুদ্ধের রক্তের সমর্থক। মানে কি, বাংলাটাও তো ঠিক মতো খুব ব্যাপারের নাই। মানে দেখি আব্বাস ভাই, 71 সালের সংবিধান কোনটা? আওলায় গেলে হবে, এখন ক্ষমতা নাই যেতে যেতে। আর কইছে যে মুক্তিযুদ্ধ হয়েছিল বলে এই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিলযোগ্য। ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিলযোগ্য। তো আব্বাস ভাই, কি খারাপ জিনিস আছে সংবিধানে আপনি তো কইছেন, যদি থাকে তাহলে কি খারাপ জিনিস আছে সেটা বলেন, কি বাতিল করবেন সেটা বলেন। আমরা তো মনে করি এক মন সংবিধান, দুধের মধ্যে 1 ফোঁটা সোনা পড়েছে, পুরাটাই নষ্ট, তা আপনি বাদ দিবেন কি? পুরাটাই তো নষ্ট। একটা রাজনৈতিক দল হিসেবে আপনাদের তো বলতে হবে সংবিধানে খারাপ কি আছে, বলছেন কখনো বলেন নাই। ওইটুকু কাজ তো করবেন না, ওই কাজ করা না আছে হ্যাডম, না আছে ইচ্ছা। সংবিধান সম্পর্কে আপনাদের ক্রিটিক্যাল পজিশন কি নাই তো, তাই আপনারা এটা বদলাবেন না। অবশ্য ক্ষমতা গেলে বদলানোর মতো সংখ্যাগরিষ্ঠতা তো আপনাদের থাকবে না, লিখে দেখেন, কয়ে দিলাম আজকে। না না, আমাদের বদ্ধ না আর কি, আপনারা প্রত্যেকদিন নিশ্চিত করছেন যে আপনাদের ভোট কমে। আপনাদের ভোটের মুরগি আপনি লেজে কাটবেন না গলায় কাটবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আপনাদের বলতে হবে আপনারা কি বদলাবেন সংবিধানে। না বললে নির্বাচনে যাইতে পারবেন না। নির্বাচনে যাইয়া দেখেন কোন কিসিমের সমালোচনা শুনেন আমাদের কাছ থেকে টের পাইবেন, তখন ভাইবেন না আপনাদের ভোট দেওয়ার জন্য বসে আছে সবাই। না, ওই দিন ভাগে খাইছে কেন, আপনাদের ভোট ব্যাংক ভাগে খাইতেছে সেটা আমি আলাপ করবো নি, দেখাই দিবনি কেন আপনার ভোট ব্যাংক ভাগে খাইতেছে। খুব মনে করেন যে মার্কা দেখে চাপা দিবে, ওই দিন গেছে। আজ আমার আলাপ শুধু সংবিধান নিয়ে। আবার রিজিভ ভাই কইছে যে সংবিধান বাতিল মানে নাকি মুক্তিযুদ্ধকে অস্বীকার করা। উনি কাইন্দে শেষ মুজিবের ছবি কেন নামানো হয়েছে দেখেন। শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়। খন্দকার মোস্তাক নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন। ইতিহাস আপনার নির্ধারণ করবে, বিচার করবে, তো সেই বিচারের ভার থাকলো জনগণ বিচার করবে। কিন্তু আমাদের জাতীয় জীবনের, জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা স্বীকার করা হোক। আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই, আমরা ছোট মনের প্রচার দেব না। এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়। তো বাঘের পিছনে যেমন কেউ থাকে না, তেমনি বাংলাদেশের সরকারি দলের পিছনে একটা গৃহপালিত বিরোধী দল থাকে। এটা এরশাদ শুরু করেছিল, এরশাদে ছিল আসামর রব, হাসিনার ছিল জাতীয় পার্টি, আর ক্ষমতায় যাইতে না যেতে গৃহপালিত বিরোধী দল ইলেক্ট করে ফেলছে ওই বিএনপি, নূর সাকি এদেরকে দিয়া। এদের নমিনেশন আগে কনফার্ম করেছে, দেখেন নিজের দলের নমিনেশনের খবর নাই, ওই জোট সঙ্গীর নমিনেশন কনফার্ম করেছে 6 নেতার। তো এই গৃহপালিত বিরোধী দলের এক নেতা নূর অলরেডি আওয়াজ দিতেছে তারা 72-এর সংবিধান বাতিল চায় না। বাকিরাও কবে একটু ওয়েট করেন, এই 6 ক্যান্ডিডেটের জামানত বাজেয়াপ্ত হওয়ার চান্স আছে বলে। আমি কয়ে দিলাম, এখনই কয়ে দিলাম, বুঝছাও। আর যদি বঞ্চিত ক্যান্ডিডেট, বিএনপির যদি বঞ্চিত ক্যান্ডিডেট থাকবি ওটি, ও যদি নাগরিক কমিটি বা জামাত ক্যান্ডিডেট করে, তাহলে এই 6 জনের এমপি হওয়ার কাইসের কলে চারা। যাই হোক, আজকে আমার আলাপ বাংলাদেশের সংবিধান নিয়ে। ওই আলাপ পরে আসলে বিএনপি সংবিধান ঠিক মতো পড়িছে আমার সন্দেহ আছে। আসেন না দেখি কি সংবিধানের মধ্যে কি আছে, কি ঢুকে রাখিছে। 1956 সালে পাকিস্তানের সংবিধানের একটা আলোচনা হইতেছিল, সেখানে যেই সমস্ত ধারার সমালোচনা করেছিল আওয়ামী লীগ, সেগুলো 72-এর সংবিধানে ঢুকে দিছে।
কেন আওয়ামী লীগ তখন সমর্থন করেছিল কেন? কারণ ওই শাসনতন্ত্রটা তৈরি করা হয়েছিল আইয়ুব খানকে সামনে রেখা। আইয়ুব খান যেন একটা এক নাক হয়ে উঠতে পারে, সেটা সব কিছু ওই শাসনতন্ত্র ছিল পাকিস্তানের। তো পরে যখন বাংলাদেশ এলো তখন যে থাকবে ক্ষমতায় সেজন্য এক নাক হয়ে উঠতে পারে, সেজন্য যা যা কিছু ছিল আইয়ুব খান ঢুকাইছিল, সব কিছু ঢুকাইছে। পাকিস্তানের ওই শাসনতন্ত্রে যে ক্ষমতা দেওয়া হয়েছিল না আইয়ুব খানকে, বাংলাদেশের এই 72-এর সংবিধানে প্রধানমন্ত্রীকে সে একই রকম ক্ষমতা দেওয়া হয়েছে। আপনি তো জানেন যে এমপি ইলেকশন হয়ে আসে 300টা সিট থেকে, কিন্তু এই এমপি কি কেন স্বাধীনভাবে কোনো আলাপ করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, মতামত দিতে পারে না? দলের ডিসিশনের বাইরে গেলে সদস্যপদ বাতিল হয়ে যায়। মানে হাসিনা যেটা চাইবে বা সংসদের নেতা যেটা চাইবে বা ভবিষ্যৎ দলের নেতা যেটা চাইবে সেখানে এমপিদের ভোট দিতে হবে। তাহলে আলাদা আলাদা এমপি থেকে লাভ কি, তাই না? দলের সিদ্ধান্তের বাইরে যদি ভোটই দিতে না পারে তাহলে আলাদা আলাদা ভোট করার তো দরকার নাই। 300 জন আলাদা লোকের তো দরকার নেই, একজন থাকলেই হয়তো, তাই না? এই সংবিধানে মিশামিশি মেলা কথা লেখা আছে, কথা দিয়ে ভরে রেখেছে আর কি। লিখেছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক নাকি জনগণ। বাপরে, তার মানে আমি আপনি জনগণ, তা আমি আপনি মালিক তো, তাই না? হ্যাঁ, তো লিখেছে কি? লিখেছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এটা দিয়া কিন্তু শেষ না, এরপরে বাক্যটা একটা সেমিকলন চিহ্ন দিয়া আবার ঘোষণা করছে যে এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনে কর্তৃত্বে কার্যকর হইবে। তাহলে প্রশ্ন যেটা স্বাভাবিকভাবে আসে সেটা হইতেছে যে সংবিধান জনগণের যে ক্ষমতা, এটা কাদের, কিভাবে প্রয়োগের দায়িত্বটা দিছে কাকে? এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনে কর্তৃত্বে কার্যকর হবে। তার মানে কি? তার মানে এই ক্ষমতাটা প্রয়োগের দায়িত্ব কারে দিছে, বুঝছেন? এই ক্ষমতা প্রয়োগের মালিক হইতেছে প্রধানমন্ত্রী। আপনি মালিক কিন্তু প্রয়োগ করবে প্রধানমন্ত্রী, মানে বুঝেছেন তো? মালিক আপনি কিন্তু মালিকের ক্ষমতা প্রধানমন্ত্রী। তো এই কাগজের মালিক হওয়া কাম কি, লাভ কি? বাড়ির মালিক আপনি কিন্তু এই বাড়ি থেকে পাশের বাড়ির মুখলেস, তো এই বাড়ি থেকে আপনার লাভ কি? ভোট দেওয়ার অধিকার ছাড়া ক্ষমতা প্রয়োগের কোনো বিধান এই সংবিধানে কোথাও আপনি খুঁজে পাবেন না। সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান গতকাল দেখা করেছেন বেগম খালেদা জিয়ার সাথে। মানে আপাত দৃষ্টিতে এটা খুব সৌজন্য সাক্ষাৎকার বলেই মনে হবে, সাক্ষাৎ বলেই মনে হবে। আমরা পত্রিকায় দেখেছি যে বেগম জিয়ার শরীরের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন তিনি, সাথে তার স্ত্রী ছিলেন। আমরা জানি বেগম জিয়া খুবই খারাপ অসুখে আক্রান্ত, অসুস্থ, এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি দেশের বাইরে যাচ্ছেন, সম্ভবত ইংল্যান্ডে। এরকম একটা খবর আমাদের সামনে আছে। এই প্রেক্ষাপটে তিনি তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে গেছেন। ব্যাপারটাকে খুবই সৌজন্য সাক্ষাৎ বলে মনে হতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি বা আপনারা অনেকেও নিশ্চয়ই বুঝতে পারছেন এর অন্য সিম্বলিক ভ্যালু আছে, নিশ্চয়ই আছে। ডক্টর জনাব ওয়াকারুজ্জামান এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটা অবস্থায় আছেন বাংলাদেশে। আমি গতকালই একটা ভিডিও করে বলেছিলাম, প্রথম আলোতে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন যেখানে এক ধরনের টোন আছে যে তিনি একটা ডিফারেন্ট অথরিটি হোল্ড করেন। তিনি অবশ্যই সরকারের অংশ, কিন্তু তার বাইরেও কিছু একটা আছে, তার এই ধরনের একটা টোন আছে। এটা প্রথম আলোর ইন্টারভিউতে এরকম কিছু থাকুক না থাকুক, তার চাইতে জরুরি কথাটা হচ্ছে আমাদের মানুষের মনে এই ধরনের একটা পারসেপশন আসলে আছে। কারণ এই গণঅভ্যুত্থানের শেষ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফোর্স হিসাবে সেনাবাহিনী এসে হাজির হয়েছে, এবং পরবর্তীতে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সেটাও মধ্যস্থতা করেছে, কোঅর্ডিনেট করেছে সেনাবাহিনীর পক্ষ থেকে। আমরা ডক্টর আসিফ নজরুলের একাধিক বক্তব্য থেকে এই ব্যাপারটা বুঝতে পারি। সুতরাং তাদের একটা গুরুত্বপূর্ণ অবস্থান ছিল এবং এখনো আছে। বিশেষ করে তারা ব্যারাকে নেই, তারা যেহেতু বেসামরিক প্রশাসনের সহযোগী হয়ে কাজ করছেন, তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, সুতরাং তারা এখানেও জড়িত আছেন এবং রাষ্ট্র পরিচালনায় ডে টু ডে লাইফে তারা জড়িত আছেন। সাধারণত সেনাবাহিনী এভাবে থাকে না। সো এই সেনাবাহিনী প্রধান যখন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে গেছেন, তার একটা সিগনিফিকেন্স আছে। তার আগে আমি যদি যাই, এবছরের সশস্ত্র বাহিনী দিবস যেটা ছিল 21 নভেম্বর, সেখানে বেগম জিয়া ইনভাইটেড ছিলেন। বহু বছর পর তিনি গেছেন। তিনি নিজে সেনা পরিবারের মানুষ, তার হাজব্যান্ড বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু সেনাবাহিনীর সাথে যদি বলি সেনাবাহিনীর প্রধান ছিলেন, কিন্তু তাকে ওখানে যাওয়া নিষিদ্ধ করে রাখা হয়েছিল একরকম। তারপর তো তাকে অন্যায়ভাবে, অনৈতিকভাবে, ষড়যন্ত্রমূলকভাবে জেলেই রাখা হলো। যাই হোক, যেন ওয়াকারুজ্জামানের এই সাক্ষাৎটাকে আমি এভাবে দেখতে চাই যে সম্প্রতি বেগম খালেদা জিয়ার প্রশ্নে মানে নানান রকম আলোচনা আছে। তিনি দেশের বাইরে যাচ্ছেন, তার সন্তান দেশের বাইরে আছেন দীর্ঘদিন থেকে। এক সন্তানকে তো তিনি হারিয়েছেনই, আরেক সন্তান জনাব তারেক রহমান, যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি দেশের বাইরে আছেন। বেগম খালেদা জিয়া যদি দেশের বাইরে চলে যান, বিএনপি কি হবে, কেমন হবে? তাদেরকে বাইরে রেখে আর দেশে ঢুকতে না দিয়ে বিএনপিকে মাইনাস করার চেষ্টা হতে পারে, এই ধরনের আলাপ কেউ করছেন। এবং বিএনপি নিজের মধ্যে এক ধরনের মাইনাসের সম্ভাবনা নিয়ে শঙ্কা আছে, তারা বলছেন, এটা প্রকাশ্যেই বলছেন, কারণ তাদের অতীত অভিজ্ঞতা সুখকর নয় এই ধরনের নির্দলীয় সরকারগুলোর কারণে। এবং আমরা দেখব নানান প্রান্ত থেকে বিএনপি যে ইলেকশন চাইছে, তারা বলছেন যে ইলেকশনটা হওয়া জরুরি এবং সংস্কারের মেজরিটি ইলেকশনের পরে হওয়া উচিত। এটা শুধুমাত্র সরকারের লোকজন না, সরকারের লোকজন তো বলছেনই, অত্যন্ত চাঁচাছোলা ভাষায় ক্ষুব্ধভাবে বিএনপিকে বকাঝকা করছেন। এর বাইরেও কিছু মানুষজন, কিছু পাবলিক ইন্টেলেকচুয়ালস খুব জোরে সোরে বিএনপিকে গালিগালাজ করছেন। সুতরাং বিএনপির ওপরে বা বিএনপিকে নিয়ে কোনো ধরনের একটা পরিকল্পনা, বিরাজনীতিকরণের, বিএনপিকে সরিয়ে ফেলার, মাইনাস করার এক ধরনের পরিকল্পনা আছে কিনা, এই আলাপটা একটা জনপরিসরে আছে। সেনাপ্রধান তার সাথে দেখা করার মাধ্যমে আমি মনে করি যে এই বার্তাটা দেয়া হলো যে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতির যে পরিমণ্ডল আছে সেটায় গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের ক্ষেত্রে অন্তত সেনাপ্রধান বা বাংলাদেশ সেনাবাহিনী সেটার পক্ষে থাকবে, এবং সেখানে সব দল, কোনো দলকে বাদ দিয়ে কোনো দলকে কারসাজি করে কোনো রকম সমস্যা করা হবে, এইরকম অবস্থানে বাংলাদেশ সেনাবাহিনী নেই। ইনফ্যাক্ট গতকালের সাক্ষাৎকারটা নিয়ে যে কথা বলেছি সেখানে এক ধরনের বলেছি আবারও যে এক ধরনের ভিন্ন একটা
ক্ষমতার কেন্দ্র বলে মনে হতে পারে, যেটা সেনাপ্রধানের উত্তরেও আছে। কিন্তু যেটা জরুরি, তিনি আমাদের ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের কথা খুব সিরিয়াসলি বলেছেন। এর আগেও রয়টার্সের সাথে তিনি যখন কথা বলেন তখনও খুব স্পষ্টভাবে নির্বাচনের জন্য 1.5 বছর তিনি সরকারকে সাহায্য করবেন এই ধরনের আলাপ করেছেন। তো নির্বাচনের ধরনের সময়সীমাও তার জায়গা থেকে আছে এবং ঘটনাচক্রে আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্য তার সাথে এখন মিলেছে। সুতরাং সেনাবাহিনী যদি বাংলাদেশের গণতান্ত্রিক ট্রান্সফরমেশন নির্বাচনের মাধ্যমে, একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচনের মাধ্যমেই আসতে হবে এবং নির্বাচনের মাধ্যমেই ধাপে ধাপে এটাকে ঠিক করে তুলতে হবে, সবগুলো ফ্ল গায়ের জোরে কিছু করা যায় না। অবশ্যই আমাদের এখন একটা সংস্কারের চাহিদা আছে, বিশেষ করে আমি জনগণ শব্দটা বলি না, জনগণ সংস্কার চায় এটা বাজে কথা। শিক্ষিত সচেতন সমাজের মধ্যে কিছু সংস্কারের দাবি আছে, তারা মনে করেন এবং আমিও মনে করি কিছু সংস্কার হওয়া উচিত এবং এই সংস্কারগুলো অবশ্যই যে মানুষটা সংস্কার চান না, বোঝেন না, তারও জীবনে কাজে লাগবে, এতে কোনো সন্দেহ নেই। তো সেটাও ঐক্যমত্যের ভিত্তিতে হতে হবে, সেটা করে একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন থ্রু ক্রেডিবল ইলেকশনস সেটা আসলে হতে হবে। আমাদের সেনাপ্রধান যদি এই রকম একটা অবস্থান নেন সেটা আমাদের গণতন্ত্রের জন্য ভালো হবে। তিনি শেষ পর্যন্ত শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়ে গুলি করে মানুষ হত্যা করে তাকে ক্ষমতায় রাখা থেকে যেভাবে পিছিয়ে এসেছেন, তিনি যদি এবং তার বাহিনী তার নেতৃত্বে যদি বাংলাদেশের গণতান্ত্রিক ট্রান্সফরমেশন বাধাগ্রস্ত করার চেষ্টা কেউ করে কোনো না কোনো বাহানা তৈরি করে, সেটা বিপ্লবী সরকারের নামে হোক বা অন্য কোনো নামে হোক, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে, ধ্বংস করার চেষ্টা করে, তারা সেটাতে ডেটারেন্ট হিসাবে কাজ করবেন। আমরা এটা আশা করি এবং সেটা যদি করতে পারেন, শেখ হাসিনার সময়কার ভূমিকার সাথে ট্রান্সফরমেশনের সময় ক্ষমতার এত কাছাকাছি থেকেও তারা সেটাকে সেইভাবে প্র্যাকটিস করেননি, এটা আমাদের সেনাবাহিনীর একটা উল্লেখযোগ্য, অত্যন্ত উল্লেখযোগ্য অবদান হিসাবে ভবিষ্যৎ ইতিহাসে লিপিবদ্ধ থাকবে এবং এই সময় সেনাপ্রধান হিসাবে এর কৃতিত্ব জনাব ওয়াকারুজ্জামান নিশ্চয়ই নিতে পারবেন। আর আমি মনে করি খুবই রাইটলি তিনি বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন। তিনি যখন সেনাপুঞ্জে বেগম খালেদা জিয়াকে নেওয়া হয়েছিল সেই সময়, এবং শুধু সেটাও না, তার সম্পর্কে অনেকবার অনেক মিডিয়াতে বেগম খালেদা জিয়ার কন্ট্রিবিউশন আমাদের এই গণতান্ত্রিক লড়াইয়ে আমি বহুবার বলেছি, নিজের জীবনের ঝুঁকি নিয়ে উনি এটা করেছেন, ওনার আয়ুর ঝুঁকি নিয়ে, লাইফ এক্সপেক্টেন্সির ঝুঁকি নিয়ে। ওনার আয়ু উনি মেডিকেল টার্মস অ্যাটলিস্ট অতটা পাবেন না, আর যেহেতু উনি তার যে লিভার সিরোসিস হয়েছে, ট্রান্সপ্লান্ট নেওয়ার যে সময় ছিল, উনি অনেক আগে কম্প্রোমাইজ করলে উনি এই সবগুলো থেকে ঝুঁকিমুক্ত থাকতে পারতেন, কিন্তু তিনি না, তিনি জেলে গেছেন সরকারের সাথে কোনো কারসাজিতে, সরকারের কোনো সমঝোতায় তিনি যাননি এবং এরপরে যাবতীয় এই 24 আমি নির্বাচনের আগেও তার সাথে নেগোশিয়েট করার চেষ্টা হয়েছিল, কখনোই উনি করেননি। তার এই অবিশ্বাস্য আপসহীন, তার একটা ব্র্যান্ডিং, তার এই আপসহীন ব্র্যান্ডিং কখনো কখনো হয়তো ঠিক কাজ করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সে 86 থেকে শুরু চমৎকার কাজ করেছে এবং আমাদের এই ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে বেগম খালেদা জিয়া মানে ব্যাকগ্রাউন্ডে সবচেয়ে শক্তিশালী ভূমিকার মধ্যে ছিলেন। আর একটা কথা খুব জরুরি, বিএনপি আজকে যে রাজনৈতিক দল হিসেবে দাঁড়িয়েছে, মানে সরকারের এই যে যারা স্টুডেন্ট, যারা দল করছেন, তারা কিংস পার্টি করছেন, যখন আলোচনা আসে তখন বলা হয় যে বিএনপি তো কিংস পার্টি, বিএনপি কিংস পার্টি, তাতে কি হয়েছে, কিংস পার্টি ভালো হতেই পারে, এরকম কেউ কেউ বলেন। বিএনপি জন্ম ক্ষমতায় থাকাকালীন সময় কোনো সন্দেহ নেই, কিন্তু জিয়াউর রহমানের সময় বিএনপি যে তৈরি হয়েছে সেটা আসলে রাজনৈতিক দল হয়ে উঠেছে বেগম খালেদা জিয়ার হাতে। উনি এরশাদ বিরোধী আন্দোলনের সময় এটাকে রাজনৈতিক দল হিসাবে ম্যাচিওর করে তুলেছেন, এর আগেও ছিল কিন্তু এটা ম্যাচিওর হয়েছে এবং এরপর শেখ হাসিনার গত 15 বছরে তো এটা অকল্পনীয় সাফল্য অর্জন করেছে, এটা পোড় খাওয়া একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে। বেগম খালেদা জিয়া একটা সময় ছিলেন, পরবর্তীতে তার সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে এই কাজটা হয়েছে। বিএনপি সুতরাং এত সোজা না একটা রাজনৈতিক দলের ক্ষমতার থাকা অবস্থা, ক্ষমতা থাকলেও কি সবাই পারে, জিয়াউর রহমানের দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি কন্ট্রিবিউশন ছিল বলেই তিনি সেটা পেরেছেন। এরশাদ তার দ্বিগুণের মতো ক্ষমতায় থেকেও লাভ কিছু করতে পারেননি। সো এই বেগম খালেদা জিয়াকে আমাদের গণতান্ত্রিক লড়াই, এটা শুধু এইবারকার কথা বলছি না, আবহমান কাল থেকে সেই বেগম খালেদা জিয়া তিস্তা অভিমুখে একটা লং মার্চ করার চেষ্টা করেছিলেন এবং পানির জন্য আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। এর প্রেক্ষিতে ওনার দল 16 বছর ক্ষমতা থেকে বাইরে ছিল শুধুমাত্র, এবং সারা দেশের সকল গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমে নিউজ হয়েছিল ভারতের পিঠে খালেদার চাবুক, এভাবে নিউজ হয়েছিল। অর্থাৎ ভারতের সাথে শত্রুতা করলে ভারত তাকে ক্ষমতার বাইরে রাখবে, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করেছে। এই পরিস্থিতির কারণে সকল রাজনৈতিক দলকে, এই একই নদী পলিসি, রাজনৈতিক দলকে তাদের সামনে হাঁটু গেড়ে বসাই, কিসের পানি দেবে, উল্টো হাঁটু গেড়ে বসাই ক্ষমতার জন্য। এই হলো আমাদের নদীকেন্দ্রিক রাজনীতি। আমরা বাংলাদেশের স্বার্থে আগ্রাসনের বিরুদ্ধে যত প্রোগ্রাম করি, সমস্ত প্রোগ্রামের মধ্যে আজকের প্রোগ্রামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এবং আমরা দীর্ঘদিন গণ অধিকার পরিষদের ব্যানারে আগ্রাসন বিরোধী লড়াইটা করেছি। তো এইখানেও আমাদের একটা সংস্কারের কথা আসছে, এমনটা হতে পারে এই ব্যানারে এটা আমাদের চূড়ান্ত প্রোগ্রাম হতে পারে। তো আবার সবাই যদি মতামত দেয় তাহলে অন্যরকমও হতে পারে, আমাদের সহযোদ্ধারা যেটা রায় দেবে সেটা আমরা করব। তো মূল আলোচনায় আসি। পানিকে আমরা কীভাবে জানি? পানি জীবন, তাই না? এই পানিটাই কিন্তু আবার মরণের কারণ হয়, পানিতে ডুবে মানুষ মারা যায়, বন্যা এসে আমাদের জীবনকে ধ্বংস করে দেয়। তাহলে পানি একই সাথে জীবন, একই সাথে মরণ। আমরা বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থান করছি যেখানে এই পানি আমাদের জীবন এবং পানি আমাদের মরণ, যে কারণে আমাদের মাছে ভাতে বাঙালি বলা হয়, যে প্রচুর পরিমাণে মাছ এখানে হয় পানির কারণে। কিন্তু ভারতের দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের কারণে পানি আমাদের জীবন হচ্ছে না, আর পানি আমাদের শুধুই মরণে রূপান্তরিত হয়েছে। এই পানিতে আমরা মাছ উৎপাদন করতে পারছি না, কিন্তু এই পানি ঠিকই আমাদের ডুবায় মারছে। ভারত আমাদের যে 54 নদী আছে, এই 54 নদীর উপরে জায়গায় জায়গায় ক্ষেত্র বিশেষ আমরা
2014 সালে একটা অনুসন্ধান করেছিলাম, 500টি বাঁধ দিয়েছে। কিন্তু আমরা এখন জানতে পারছি এখন বাঁধের সংখ্যা 500 নয়, এটা প্রায় দ্বিগুণের কাছাকাছি করে ফেলেছে। এতগুলো বাঁধ দিয়ে ভারত কি করে, আমাদের উপর দিয়ে যে নদীটা প্রবাহিত হলো, স্বভাবতই আমরা ভাটির দেশ, পানিটা আমাদের দিক দিয়ে গড়িয়ে যাবে। ওরা যেটা করে মাঝখানে বাঁধটা দিয়ে নতুন একটা নদী বানায় এবং পানির প্রবাহটা সেই নদী দিয়ে অন্য দিকে নিয়ে যায়। প্রাকৃতিকভাবে আসল যে নদী, সেই নদীতে পানি প্রবাহিত হতে না দিয়ে কৃত্রিম করে নদী তৈরি করে তারা সেদিকে পানি প্রবাহিত করে। এই কাজ করে তারা আমাদের এখানে পানির উপর আগ্রাসন চালাচ্ছে। আমাদের হাতে বেশ কিছু টুলস ছিল, সেই টুলস দিয়ে আমরা এগুলো সহজ করতে পারতাম। যেমন ফেনী নদীর জন্য ভারতের এই যে পূর্বাঞ্চল, সেখানে পানির প্রয়োজন, সেটা ফেনী নদী থেকে পানিটা যায় এখান থেকে। আমরা বলতে পারতাম তুমি তিস্তায় কিছু পানি দাও, আমি ফেনী নদীতে তোমাকে পানি দেবো। সেটা না দিয়ে শেখ হাসিনার সরকার ওই সময় আবেগে আপ্লুত হয়ে ফেনী নদীকে পানি দিয়েছে। যখন ট্রানজিট প্রয়োজন ভারতের এই পশ্চিমাঞ্চলের চেয়ে পূর্বাঞ্চল অনেক অবহেলিত এবং অনগ্রসর, সেখানে তাদের ট্রানজিট প্রয়োজন। এই ট্রানজিটটা আমরা বলতে পারতাম ট্রানজিট লাগবে, আরও কী লাগবে আমরা দেবো, কিন্তু আমার নদীগুলো খুলে দাও। অর্থাৎ আমার যত টুলস ছিল বার্গেনিং, সেই সমস্ত টুলস দিয়ে আমরা এই নদীগুলো ফিরে পেতে পারতাম, কিন্তু সেগুলো কোনোটাই প্রয়োগ করা হয়নি। নদী আন্তর্জাতিক আইন আছে, সেই আইন অনুযায়ী মামলা করা যায়। কোনো দেশ যদি সংক্ষুব্ধ হয় পার্শ্ববর্তী দেশের নদী পলিসি দ্বারা, আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে সেই মামলাটাও করা হয়নি। এবং এখন এই সরকার আছে, এই সরকারও এখনও এরকম কোনো মামলা করেছে বলে আমরা দেখিনি। আমরা কি চাই আসলে? আমি আজকে স্মরণ করছি আমাদের মহান যোদ্ধা ইলিয়াস আলী ভাইকে, যিনি এই নদীর উপর আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গুম হয়েছেন। আমরা এখনও জানি না তিনি বেঁচে আছেন কিনা মারা গেছেন। অনেকে ব্যাখ্যা দিচ্ছে তিনি মারা গেছেন। যদি মারা যান, শহীদ ইলিয়াস আলী ভাইকে আজকে স্মরণ করছি। আজকে ওনার এই নদীকেন্দ্রিক আগ্রাসন থেকে বাঁচার জন্য যে লড়াই, আমরা আপনার সেই লড়াইটাই করছি। এবং আমরা কথা দিতে পারি তো, তাই না, যে আমরা এই লড়াই চালায় যাবো ইনশাল্লাহ। আমরা এই লড়াই চালায় যাব এবং ভারতকে আমরা বলছি, এই নদী সমস্যার সমাধান না হলে বাংলাদেশের উপর দিয়ে তোমার পশ্চিম অঞ্চল থেকে পূর্বাঞ্চলে একটা ট্রাক আমরা